হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু PRC ফাউন্ডেশন। আজকে আমি তোমাদের সামনে আসলাম একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আলোচনা করার জন্য। তো আজকের আলোচনার টপিকটা হচ্ছে যে ডিসকাস ফ্রান্সিস বেকনস প্রোজ স্টাইল উইথ রেফারেন্স টু অফিস স্টাডিজ, বা ডিসকাস বেকনস প্রোজ স্টাইল উইথ রেফারেন্স টু অফিস স্টাডিজ। তো চলো মূল আলোচনায় চলে যাই। তো একটা কোয়েশ্চেন যখন তুমি সাজাবে, তো সর্বপ্রথম আসে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটা তুমি কিভাবে সাজাবে? ইন্ট্রোডাকশনে এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, যদি কোনো ডেফিনেশন লাগে তাহলে ডেফিনেশন, তারপরে অথরের লাইফ ডিউরেশন, আর সেই রিলেটেড কোশ্চেন রিলেটেড দু একটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স। তো এই সর্বপ্রথম যে বিষয়টা দিতে হবে তা হচ্ছে, যেহেতু বেকনস প্রোজ স্টাইল, সুতরাং এই ফ্রান্সিস বেকনের আসলে এখানে প্রোজ স্টাইলটা, আসলে প্রোজ স্টাইলের যে ডেফিনেশন এইটা দিয়ে দিতে হবে। তো এখানে তুমি অক্সফোর্ড ডিকশনারির যে সংজ্ঞাটা সেটা তুমি ইউজ করতে পারো। তো অ্যাকর্ডিং টু অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, prose style is an individual style of an author mostly used by him almost all of his writings। অর্থাৎ এই prose স্টাইলটা হচ্ছে এমন একটা কৌশল লেখার যেটা শুধুমাত্র ওই রাইটারই লিখে ওই স্টাইলে, এবং তার প্রত্যেকটা রাইটিং এর এই স্টাইলটা ব্যবহৃত হয়। তো prose স্টাইল বিভিন্ন রকমের রয়েছে, অ্যাফোরিস্টিক স্টাইল, কনভারসেশনাল স্টাইল, এইগুলো। তো ফ্রান্সিস বেকন তিনি অ্যাফোরিস্টিক স্টাইল ব্যবহার করেছেন। তো এখানে এরপরে এই যেহেতু অফিস স্টাডিজ লিখেছেন ফ্রান্সিস বেকন, আর বেকনের প্রোজ স্টাইল নিয়ে আলোচনা করা হচ্ছে, সুতরাং বেকনের লাইফ ডিউরেশনটা দিতে হবে। তো ফ্রান্সিস বেকনের লাইফ ডিউরেশনটা হচ্ছে 1561 থেকে 1626। আমি আবারও বলছি 1561 থেকে 1626। তো লাইফ ডিউরেশনটা দেওয়ার পরে এই রিলেটেড প্রোজ স্টাইল রিলেটেড দু একটা সংজ্ঞা দিয়ে দেবেন, তাহলে ইন্ট্রোডাকশন কমপ্লিট। এর পরবর্তীতে আসে পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আসলে বেকনের যে প্রোজ স্টাইলটা এই রিলেটেড কিছু পয়েন্ট দিতে হবে। তো ফার্স্ট অফ অল আসে উইটি থট। উইটি থট, আসলে উইটি থট বলতে কি বোঝাচ্ছে? আসলে উইটি থট বলতে বোঝাচ্ছে যে তার যে বুদ্ধিদীপ্ত যে রাইটিং ক্যাপাসিটিটা, যে চিন্তা ভাবনা, সেইটা। আসলে তিনি ন্যাচারাল ফিলোসোফার ছিলেন। তার রাইটিংটা ছিল অনেকটা ছোট ছোট কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তার একটা লাইন দিয়ে দেখা যাচ্ছে একটা এসে লেখা যাবে, এত তাৎপর্যপূর্ণ লাইন। আর তার উইটি থট এখানে ব্যবহার করা হয়েছে তার রেডি উইটের মাধ্যমে, অর্থাৎ তার উপস্থিত বুদ্ধিটা খুবই বেশি ছিল অন্যান্য রাইটারের চেয়ে, যার জন্য তার উইটি থটটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তো তুমি এই পয়েন্ট রিলেটেড দু একটা কোটেশন দিয়ে দিতে পারো। আর এই কোটেশন গুলো বা এই পুরো কোশ্চেন এর অ্যানসারটা যদি তুমি পেতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে থেকে তুমি এই প্রশ্নটার উত্তর কালেক্ট করে নিতে পারো। এরপরে সিলেকশন অফ টাইটেল, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে দেখো, তার অলমোস্ট প্রত্যেকটা রাইটিং এ সবার আগে অফ এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে। এটা তিনি কেন করেছেন? অফ স্টাডিজ, অফ রিভেঞ্জ, অফ ট্রুথ, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, এই যে সবগুলোর আগে যে অফ, এর দ্বারা তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে এটা নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে। এটা যে পড়বে, যে রিডাররা যারা পড়বে, তারা তাদের মতো করে নেবে। অর্থাৎ তিনি শুধুমাত্র এই যে স্টাডিজের, অফ স্টাডিজের মাধ্যমে স্টাডিজের একবার নেগেটিভ সাইডগুলো দেখিয়ে দিয়েছেন, আবার পজিটিভ সাইডগুলো উল্লেখ করে দিয়েছেন। সো এটা কিভাবে নিবে সেটা রিডারদের ইচ্ছা। তো এই জন্য তিনি এই টাইটেলটা, সিলেকশন অফ টাইটেল, সবার আগেই এই অফ ওয়ার্ডটা ব্যবহৃত করেছেন। আর এটা শুধুমাত্র ফ্রান্সিস বেকনের রাইটিং এর মধ্যেই পাওয়া যায়। এর পরবর্তীতে আসে রিচ ভোকাবুলারি। তার রাইটিং এর আসলে খুবই ইনরিচড ল্যাঙ্গুয়েজ বা ইনরিচড ওয়ার্ডগুলো তিনি বেশি পরিমাণে ব্যবহৃত করেছেন, বলতে পারো অ্যারিস্টোক্রেটিক ওয়ার্ডগুলো। আর তার যার জন্য এই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ তার লেখার ক্ষেত্রে। তার কোনো একটা এসে দেখা যাচ্ছে কত হবে, 20 লাইন বা 25 লাইনের, কিন্তু তার এই রিচ ভোকাবুলারি গুলোর কারণে তার রাইটিং গুলো বেশি ইম্পর্টেন্স পেয়েছে এবং খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে। এর পরবর্তীতে আসে মিসকোটেশন। তো মিসকোটেশন দ্বারা কি বোঝাচ্ছে? আসলে এখানে মিসকোটেশন বোঝার আগে তোমাকে কোটেশন বুঝতে হবে। কোটেশন দ্বারা বোঝাচ্ছে উদ্ধৃতি, দেখা যাচ্ছে কোনো রাইটারের বা কোনো ধর্মগ্রন্থের বা কোনো অন্যান্য ভাষার বা কোনো বই থেকে কোনো উদ্ধৃতি দেওয়াটাই হচ্ছে কোটেশন। আর মিসকোটেশন দ্বারা কি বোঝাচ্ছে? যে এই যে ওখানে ওই ভাষাতে দেখা যাচ্ছে তিনি ল্যাটিন এবং গ্রিক এই ভাষাটা খুব ভালো জানতেন ফ্রান্সিস বেকন, কিন্তু এমন কিছু কিছু ওয়ার্ড আছে
যেগুলো ওয়ার্ড বা যেগুলো ফ্রেজ আসলে সেই ভাষাতেই নাই, কিন্তু ফ্রান্সিস বেকন আসলে এগুলো তিনি ব্যবহার করেছেন নিজের মতো করে তিনি এগুলো ব্যবহার করে তার এগুলো ইলাবোরেট করে দিয়েছেন। তো এটা হচ্ছে মিসকোটেশন। এরপরে প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট, প্যারাডক্সিক্যাল বিপরীত মনোভাব যেটা প্রকাশ করতেছে, অর্থাৎ একই জায়গায় প্রথমত তিনি পজিটিভ সাইড নিয়ে আলোচনা করছেন, আবার পরবর্তীতে নেগেটিভ সাইড গুলো নিয়ে আলোচনা করছেন। এই যে এখানে একটা সাংঘর্ষিক মনে হচ্ছে। আসলে এই রিলেটেড তুমি যে একটা এই রেফারেন্সও দিয়ে দিতে পারো। তো রেফারেন্স সহ তুমি যদি আমাদের প্রশ্নটা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে থেকে তুমি এটা কালেক্ট করে নিতে পারো। তো এর পরবর্তীতে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাফোরিজম এন্ড ইপিগ্রামাটিক টার্সনেস। তো অ্যাফোরিজম আর ইপিগ্রামাটিক টার্সনেস বলতে কি বোঝাচ্ছে? তো অ্যাফোরিজম হচ্ছে ইউজ অফ শর্ট স্পিচ, আর ইপিগ্রামাটিক টার্সনেস বলতে বোঝাচ্ছে ইউজ অফ ফিউ ওয়ার্ডস অর সেন্টেন্সেস। অর্থাৎ এই ফ্রান্সিস বেকন তার বেশি অলমোস্ট সবগুলো রাইটিংই আসলে ছোট ছোট, কিন্তু তিনি অ্যাফোরিজম অর্থাৎ অ্যাফোরিস্টিক স্টাইলে যেহেতু লিখেছেন, তার এই যে স্পিচগুলো খুব ছোট ছোট ছিল, খুব বড় বড় না। তো অন্যান্য রাইটার যেমন জর্জ অরওয়েল, অ্যাডিসন অ্যান্ড স্টিল, এরা বড় বড় করে লিখেছেন তাদের এসেগুলো বা তাদের লাইনগুলো। যখন দেখা যাচ্ছে বড় লাইন দরকার তখন বড় লাইন লিখেছেন, আবার যখন দেখা যাচ্ছে ছোট লাইন দরকার তখন তারা ছোট লাইন ইউজ করেছেন। কিন্তু ফ্রান্সিস বেকনের প্রত্যেকটা সেন্টেন্সই ছোট ছোট, কিন্তু উইথ থট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, ডিপ থিঙ্কিং রয়েছে। আবার ইপিগ্রামাটিক টার্সনেস তার রাইটিং এর মধ্যে রয়েছে, অর্থাৎ তিনি ফিউ সেন্টেন্সেস এন্ড ওয়ার্ডস ব্যবহার করেছেন তার রাইটিং এর মধ্যে। অর্থাৎ তার রাইটিংটা ছিল খুব ছোট ছোট, 20 লাইন বা 25 লাইন। তো এগুলো ছিল হচ্ছে ফ্রান্সিস বেকনের প্রোজ স্টাইল। তো অ্যাট লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশনটা তুমি কেমন করে সাজাবে? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ হতে হবে, কারণ বলেন যে শেষ ভালো যার সব ভালো তার। যেহেতু এখানে কনক্লুশনটা আসলে ইউনিক হতে হবে, সবাই যে একই রকম লিখবে তা না। এখানে তুমি নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি একটু দেখাও। যেহেতু প্রশ্নটা পড়ে সলভ করে দিলাম, সুতরাং এই পয়েন্টের উপরে একটা 2 লাইনের একটা সামারি করো, পরে একটা তুমি কনক্লুশনটা তৈরি করো, তাহলে দেখবে তোমাদের কনক্লুশনটা একদম ইউনিক হয়ে যাবে। তো এতে করে তুমি কম করেও 7 মার্ক অথবা 8 মার্ক পেয়ে যাবে। তো আশা করি লেকচারটা খুবই ভালো লেগেছে। তো পরবর্তীতে আবার আসবো অন্য আরেকটা লেকচার নিয়ে। ততদিনে সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং পিআরসি ফাউন্ডেশনের সাথে থাকবে। হ্যাভ এ নাইস ডে।